ধুর, সাউথ আফ্রিকা আরো কিছু বেশি রান করতো, 270 রান করলো কেন? 320-30 এমনকি 350 করার সম্ভাবনাও তো তাদের ব্যাটিং ইনিংসের সময় ছিল। সো সেইটা তারা করত। তাহলে বিরাট কোহলির সেঞ্চুরির হ্যাট্রিক হওয়ার সুযোগটা তো থাকতো। মানে কোহলি যখন পরপর ২ টা বাউন্ডারিতে ম্যাচ জয় নিশ্চিত করে ফেললেন ভারতের ১০ ওভারের বেশি হাতে রেখে ৯ উইকেটে, ওই সময় তিনি ৬৫ রানে অপরাজিত। তো সাউথ আফ্রিকার স্কোরটা একটু বেশি যদি হতো তাহলেই না সেঞ্চুরির হ্যাট্রিকের সুযোগটা তিনি পেতেন। সেইটা হলো না বলে বিরাট কোহলির কিছুটা মন খারাপ হতে পারে। ভক্ত সমর্থকদের মন খারাপ নিঃসন্দেহে এর চেয়ে বেশি করে হচ্ছে। কোচ গৌতম গম্ভীরের মনের অবস্থাটা যে কি সেইটা অবশ্য নিশ্চিতভাবে বলে দেয়াটা কঠিন। তিনি হয়তোবা ভাবছেন যে এই বিরাট কোহলিকে নিয়ে কি যন্ত্রণায় পড়লাম। টেস্ট থেকে তাকে অবসরে বাধ্য করেছি, কিন্তু ওয়ানডে ফরম্যাট থেকে কিছুতেই তো ছেঁটে ফেলার উপায় পাচ্ছি না। একই কথা রোহিত শর্মা সম্পর্কেও কোচ গম্ভীর ভাবতে পারেন। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে ২০২৭ বিশ্বকাপ পরিকল্পনায় কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনায় এই দুই কিংবদন্তিকে ছেঁটে ফেলার ব্যাপারটা অনেকটাই প্রকাশ্য, কিন্তু তারা যেইভাবে পারফর্ম করছেন তাতে করে বিরাট কোহলি রোহিত শর্মাকে ছেঁটে ফেলার অবস্থায় গৌতম গম্ভীর নেই, বরং ওইটা নিয়ে জোরাজুরি করতে গেলে তার নিজেরই ছাঁটাই হয়ে যাবার আশঙ্কাটা পুরো মাত্রায় থাকছে। বিরাট কোহলির অসাধারণ একটা সিরিজ কাটলো, রোহিত শর্মাও দারুণ খেলেছেন এবং গত ২টা সিরিজ ধরে এই দুইজনের পারফরমেন্স ২০২৭ বিশ্বকাপে তাদের জায়গাটা এক অর্থে সিল করে দিল, যদিও সেটা এখনো অনেক পরের ব্যাপার। কিন্তু কিংবদন্তি যে আসলে কিংবদন্তি সেইটা তারা এই সিরিজগুলোতে আরো ভালো করে বোঝালেন। রোহিত শর্মা বুঝিয়েছেন, বিরাট কোহলি আরো ভালো করে বুঝিয়েছেন। সিরিজটাতে ভারত জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। আগের ম্যাচটাতেই সাউথ আফ্রিকা কামব্যাক করেছিল দারুণভাবে, ৩৫০ রান তাড়া করে তারা জিতে নিয়েছিল। এই ম্যাচটাতে ভারতের জয়টা আবার হয়েছে অনায়াস, বিস্ফোরক, বিধ্বংসী। আপনি এই জায়গাটাতে টসের কথাটা বলতে পারেন যদি টার্নিং পয়েন্টের হিসেবে, কিন্তু আমি ওটাকে খুব একটা বলছি না। কেননা সেক্ষেত্রে তাহলে তো ভাই আগের ম্যাচের কথাও বলতে হবে। সেই ক্ষেত্রে ভারত যে ২০টা ম্যাচ ধরে ওয়ানডেতে টস জিতছে না, সেইখানটাতে কয়টা ম্যাচে টসটা আসলে ওইরকম ফ্যাক্টর হয়ে গিয়েছে, টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে, বিষয়টা ওইরকম বলাটা আসলে বাড়াবাড়ি হবে বলে আমার কাছে মনে হয়। বরং এইখানটাতে যেই টানা ২০টা ওয়ানডে ম্যাচে টস জিততে পারেনি ভারত, এইটা আমি দেখছিলাম অঙ্কের হিসাবে, প্রবাবিলিটির হিসাবে ১০,৪৮,৫৭৬ বারের মধ্যে একবার ঘটতে পারে। মানে ক্রিকেট ইতিহাসে তো কখনো ঘটেইনি টানা ২০টা ম্যাচ টস আসলে হারার। সো সেইটা আসলে ভারতের একটা রেকর্ড। ওই টস যে তারা এই ম্যাচে জিতেছে, অবশেষে তারা জিতেছে, কে এল রাহুল জিতেছেন। সো সেইটাকে তাই টার্নিং পয়েন্টের হিসাবে আমি আনতে চাইছি না। টসের সুবিধাটা যে, জয়ের সুবিধাটা যেটা, যে পরে ব্যাটিং করাটা একটু সহজ হয়, ডিউ ফ্যাক্টরের কারণে বল ব্যাটে সহজে আসে, প্রতিপক্ষ বোলারদের জন্য গ্রিপ করাটা কঠিন হয়। বাট স্টিল তারপরেও ভারতের এই জয়টা আসলে রাজস্বিক জয়টা নিশ্চিত হয়ে গেছে আমার কাছে মনে হয় প্রথম ইনিংসটাতে, যেইখানে সাউথ আফ্রিকাকে তারা ২৭০ রানে আটকে রেখেছিল। ২৭০ রানে আটকে রাখার পর কোহলির কথা তো বলছি, কিন্তু তার আগের যদি হিসাবটা বলি তাহলে ওপেনিং পার্টনারশিপে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল তারা ১৫৫ রানের জুটি গড়ে ফেলেছিল এবং সেইটাতে জয় আরো বেশি করে নিশ্চিত হয়ে গিয়েছিল। এবং রোহিত শর্মার যখন সেঞ্চুরিটা তার মনে হচ্ছিল হয়েই যাবে, ওই মুহূর্তে ৭৫ রান করে কেশব মহারাজের বলে তিনি আউট হয়ে গেলেন। আরো একটা সেঞ্চুরি তিনি আসলে ফেলে এলেন। তারপরও তার পারফরমেন্স যদি দেখেন, এই সিরিজের প্রথম ম্যাচটাতে তিনি ৫৭ রান করেছিলেন, এই ম্যাচে ৭৫ রান করলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে যেই সিরিজ সেইখানটাতেও তার একটা ৭৩ রানের ইনিংস রয়েছে, বিস্ফোরক একটা সেঞ্চুরি রয়েছে। ফলে রোহিত শর্মাকে আপনি বাদ দিবেন কিভাবে? আপনি তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছেন বটে, কিন্তু দল থেকে বাদ দেওয়ার, একাদশ থেকে ও যদি ছাঁটাই করার কথা বলি, কোন রকম কোন সুযোগই আসলে রোহিত শর্মা এখানটাতে রাখছেন না। যশস্বী জয়সওয়াল শুরুর দিকে একটু স্ট্রাগল করছিলেন, কিন্তু পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে তিনি হচ্ছে গিয়ে অনেক বেশি আরো ফ্রি হয়ে খেলতে পেরেছেন। ৭৫ বলে ৫০ করেছেন। পরের ৫০টা করে এক সেঞ্চুরিতে পৌঁছতে তার মাত্র ৩৬ বল লেগেছে। তিনি চতুর্থ ওয়ানডেতেই তার প্রথম সেঞ্চুরিটা পেয়ে গেলেন। ভারতের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ৩ ফরম্যাটে, টেস্ট, ওয়ানডে, টি-২০, ৩ ফরম্যাটেই সেঞ্চুরি তার হয়ে গেল। শুভমান গিলের জায়গায় তিনি যখন খেলছেন তখন এই ইনিংসটা তাকে নিঃসন্দেহে, ইনজুর্ড ক্যাপ্টেন আরকি, নিঃসন্দেহে তাকে ওই
কনফিডেন্সটা দিবে এবং এরপরে ওই শুরুতে 155 রানের পার্টনারশিপ রোহিত শর্মার সঙ্গে, তারপরে বিরাট কোহলির সঙ্গে 116 রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ, যেইখানটাতে বিরাট কোহলি বলছিলাম যে 45 বলে 65 রান করে নট আউট রয়েছেন। এই সিরিজটাতে 3টা ম্যাচে বিরাট কোহলির রান হচ্ছে গিয়ে 135, 102 এবং অপরাজিত 65, টোটাল 302 রান করেছেন, এভারেজ 151। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম 2টা ম্যাচে যখন তিনি 0 রানে আউট হন, তখন এটা নিয়ে শোরগোল তৈরি হওয়ার জায়গা, মানে একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। গৌতম গম্ভীর হয়তো বা সুযোগটা পেয়ে যাচ্ছিলেন, কিন্তু লাস্ট ম্যাচে এই 74 রানের অপরাজিত একটা ঝকঝকে ইনিংস খেলে বিরাট কোহলি নিজের ফেরার ঘোষণা দেন এবং এই সিরিজটা তো তিনি কাটালেন রাজার মতো। আরও একবার প্লেয়ার অফ দ্য সিরিজ হলেন, টোটাল ক্যারিয়ারে 22 বারের মতো হলেন, ওয়ানডে ক্যারিয়ারে 12তম বারের মতো হলেন এবং এই সিরিজে তিনি 12টা ছক্কা মেরেছেন, যেটা ওয়ানডেতে তার ক্যারিয়ারে কোনো একটা সিরিজ ইনক্লুডিং এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ সবকিছু মিলে এক সিরিজের সর্বোচ্চ ছক্কা তিনি মেরেছেন। প্রতিনিয়ত যে তিনি নিজেকে চাপিয়ে যাচ্ছেন, ম্যাচ শেষে সেটা বলেছেনও যে গত 2-3 বছরের মধ্যে সবচেয়ে ভালো ক্রিকেটটা আমি এই মুহূর্তে খেলছি। সো এই বিরাট কোহলিকে কিভাবে আসলে আর গৌতম গম্ভীর 2027 বিশ্বকাপ পরিকল্পনার মধ্যে না রাখেন। কিন্তু আমি যেটা বলছিলাম যে যদি টার্নিং পয়েন্টের হিসাব করেন তাহলে এই ব্যাটিং ইনিংস না, ব্যাটিং ইনিংসে এইটা বিরাট কোহলির বীরত্ব, রোহিত শর্মার বীরত্ব, যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরি কৃতিত্ব, কিন্তু জয়টা আসলে নিশ্চিত হয়ে গিয়েছিল যখন সাউথ আফ্রিকাকে 270 রানে ভারত আটকে রাখে। এই রানটা আসলে সত্যিকার অর্থে 300 প্লাস, মানে কি 350 হতেই পারতো। প্রথম ওভারটাতেই তারা উইকেট হারিয়েছে, আশদীপ আউট করে দিয়েছেন সেখানে রিকালটনকে, তারপরে একটা সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছে টেম্বা বাভুমার সঙ্গে, ওইখানটাতে একটা বড় সেঞ্চুরি পার্টনারশিপ হলো, কিন্তু সেই পার্টনারশিপে বাভুমা আউট হওয়ার পর পার্টনারশিপ ব্রেক হয়েছে। তারপরও 28 ওভার শেষে 2 উইকেটে 167 রানে পৌঁছে গিয়েছিল এইখানটাতে সাউথ আফ্রিকা। ওপেনার ওই যে কুইন্টন ডিককের সঙ্গে পার্টনারশিপ হয়েছিল বাভুমার এবং তিনি আসলে এই ইনিংসটা এক সাইড থেকে হেল করে রেখেছিলেন এবং যখন তারা 28 ওভারে 2 উইকেটে 167 রানে পৌঁছায়, ভাই 350 রান তো ওই জায়গাটা থেকে হতেই পারে এখনকার ওয়ানডে ক্রিকেটের গতি প্রকৃতি যদি আপনি বিবেচনা করেন। ওই সময় প্রসিদ্ধ কৃষ্ণার যে স্পেল, সেইটাই আসলে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণা ওইখানটাতে 1 ওভারে তিনি প্রথমত ব্রেটস্কিকে আউট করে পার্টনারশিপটা ব্রেক করলেন, ব্রেক থ্রু দিলেন এবং ওই ওভারটাতে এইডেন মার্কারকে আউট করলেন এবং তারপর সেই স্পেলেই তিনি আউট করেছেন কুইন্টন ডিককে। অবভিয়াসলি ডিকক সেঞ্চুরি করেছেন, ভারতের বিপক্ষে 23 নম্বর ওয়ানডেতে 7 নম্বর সেঞ্চুরি করেছেন, কিন্তু তাকেও আউট করেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। এই যে একটা স্পেলে যে এই যে 3টা উইকেট তিনি টানা পরপর নিয়ে নিলেন, ওইটাই আসলে সাউথ আফ্রিকা স্কোরটা যে বড় হবে না সেটা নিশ্চিত করেছে। পরবর্তীতে গিয়ে হচ্ছে গিয়ে ওই লোয়ার অর্ডার ছেড়ে ফেলেছেন কুলদীপ যাদব, সেইখানটাতে 1 ওভারে ডোয়েল ডেভিস এবং মার্ক উইলিয়ামসনের উইকেটও নিয়েছেন, কিন্তু যে 270 রানে যে তাদের আটকে রেখেছে, ওইটাই আসলে ভারতের জয়টা এক অর্থে নিশ্চিত করে দিয়েছে এই সিরিজে। আমার কাছে মনে হয়, যেটা আমি বলছিলাম অস্ট্রেলিয়া সিরিজ এবং এই সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ, এই 2টা সিরিজে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পারফরমেন্স মোটামুটি নিশ্চিত করে দিয়েছে যে 2027 বিশ্বকাপ তাদের বাদ দিয়ে গৌতম গম্ভীর পরিকল্পনা করলে চলবে না, তাদের ছাঁটাই করার পরিকল্পনা করলে তার নিজেরই ছাঁটাই হয়ে যাওয়ার আশঙ্কার জায়গাটা থাকবে। আর এই ভারতের সিরিজ জয় ম্যাচে টার্নিং পয়েন্টের কথা বলতে গেলে আমি ওই যে টসের কথা বলছিলাম সেটার কথা বলবো না, ওই যে একটা স্পেলের মধ্যেই যে প্রসিদ্ধ কৃষ্ণা তিনি যে 3-3টা উইকেট তুলে নিলেন, সেইটাকেই আমার কাছে ভারতের এই জয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হয়। আপনি কি আমার সঙ্গে একমত? এবং আপনি কি আমার সঙ্গে এই বিষয়ে নিশ্চয়ই একমত যে 2027 বিশ্বকাপ কোহলি এবং রোহিতকে ছাড়া গৌতম গম্ভীর পরিকল্পনা করলে চলবে না।